মহামান্য সুপ্রিম কোর্টের একটি রায়েই এক ঝটকায় বদলে গেল পশ্চিমবঙ্গের 26,000 ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ। দেখুন, এর মধ্যে কে বেনজল কে ভালো জল সেটা নিয়ে কথা পরে আসছে, কিন্তু যে কথাটা অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলেছিল যে 6,624 জন ছেলেমেয়ে এর মধ্যে বেনজল যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছে, তাদের কথাটা যদি আজকে মেনে নেওয়া যেত তাহলে হয়তো বাকি এই 20,000 ছেলে মেয়েকে এভাবে পথে বসতে হতো। অভিজিৎ গাঙ্গুলির রায়ের উপর ভিত্তি করে গত বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানালেন যে 2016 সালের এই প্যানেলে এত পরিমাণ দুর্নীতি হয়েছে যে সেই দুর্নীতি থেকে বেনজল এবং ভালো জলকে আলাদা করা যাচ্ছে না। চালে এতটাই কাঁকড় মিশেছে যে সেই কাঁকড়কে আর চালকে পৃথক করা যাচ্ছে না, তাই পুরো প্যানেলটাকেই বাতিল করা হবে। এরপর সেইটাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি গেল সুপ্রিম কোর্টে। আর এক বছর বাদে 2025-এর সেই এপ্রিল মাসেই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানান দিল যে রাজ্য সরকারকে বারবার বলার পরেও রাজ্য সরকার তাদের অসৎ উপায়ে চাকরি দেওয়ার সেই লিস্টটা না দেওয়ার কারণে এবং এত পরিমাণ দুর্নীতি হয়েছে এই 2016 প্যানেলে যে ভালো সৎ উপায়ে যারা চাকরি পেয়েছে এবং যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছে সেটা পৃথক করা যাচ্ছে না। এতটাই অঙ্গাঙ্গিভাবে মিশে আছে, জুড়ে আছে যে তাদেরকে আর আলাদা করা যাচ্ছে না, যে কারণে এই 2016 সালের সমস্ত প্যানেলে 25,753 জন, প্রায় 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ একটা রায়েই নষ্ট হয়ে গেল। কেন গেল? এই দোষটা কার, এই দায়টা কার, সেই প্রশ্নে আসবো। তার আগে আপনাদেরকে একটা গল্প শোনাবো। আমি নিজেও 2 বছর সময় নষ্ট করে বিএড করেছি, কোনো কাজে আসেনি, 7 বছর ধরে এখনো কোনো এসএসসিতে বসতে পারিনি, তাই ছেড়ে ছুড়ে দিয়ে আমি অন্য কাজে এসেছি। কিন্তু আজকে আমার কথা না, আজকে আমি বলবো এমন একজনের কথা যে একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে এবং দুর্দান্ত ব্রিলিয়ান্ট একাডেমিক স্কোর তার। সম্ভবত তার বংশে সে প্রথম মাধ্যমিকে স্টার পেয়েছে, উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছে, গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস, এমএতে ফার্স্ট ক্লাস, বিএডে ফার্স্ট ক্লাস, সমস্ত ক্ষেত্রে সে দুর্ধর্ষ একাডেমিক স্কোর করে এই জায়গাতে এসেছে। যদি দেখা যায় যে তার ঘর বাড়ি কিংবা তার জমি জমা যদি বিক্রিও করা হয়, তবুও সে যেই ঘুষ দিয়ে চাকরির সেই টাকার 1 লক্ষ টাকাও সে এক জায়গায় করতে পারবে না। এতটাই গরিব এবং এতটাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তো সেই দাদাটা আর আমি পাশাপাশি সোনারপুরে একটি মেসে থাকতাম। তো প্রথম দিন এই 2016-ই গ্রুপ ডিতে সে প্রথম চাকরি পেল। সব ঠিক হলো যে মেদিনীপুরে চাকরি হচ্ছে, চলে যাবে। কিন্তু তার পরের দিনই সে যখন টিউশনি পড়িয়ে আসছে, তখন সেও টিউশনি পড়িয়ে 8-10 হাজার ইনকাম করতো, আমিও প্রায় 3-4 হাজার ইনকাম করতাম। তো সেই টাকা থেকে সে নিজের সংসার খরচ চালাতো। ততদিনে তার বিয়ে হয়ে গেছে, একটা ছেলেও হয়ে গেছে। তো তার পরিবারের খরচও সে নির্বাহ করতো টিউশনি পড়িয়ে। তো সেরকমই একদিন টিউশনি পড়িয়ে এসে সে জানালো যে সে গ্রুপ ডিতে চাকরি পেয়ে গেছে, সব ঠিকঠাক হলো, মেদিনীপুরে চাকরি পেয়েছে, সুতরাং মেদিনীপুরে যাবে। কিন্তু তার পরের দিন যখন সে টিউশনি পড়িয়ে ঘরে ঢুকলো, সে আনন্দে আস্তে আস্তে বললো যে ভাই 9-10-এ চাকরি হয়ে গেছে। সে যে খুশি, সে যে আনন্দ, এত বছরের একটা পরিশ্রম, এত বছরের খেটে থাকা, বংশের প্রথম ফার্স্ট জেনারেশন হিসাবে এরকম একটা জায়গায় এসে চাকরি পাওয়া, তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল সে কতটা খুশি। এই ঘটনার ঠিক 1 মাস পরে সে 2009-এর প্রাইমারিতেও চাকরি পেল। কিন্তু সে প্রাইমারিতে গেল না, সে গেল 9-10-এর এই হাই স্কুলের চাকরিতেই, এবং করলো সোনারপুর কামালগাজির কাছে একটি বয়েজ স্কুলে। তো এরপর সেই দাদাটি তার 3-4 মাস পরে, চাকরিতে জয়েন করার 3-4 মাস পরে এলো, ওই দাদাটি ওই 2016-ই 11-12-এ চাকরি পেল। কিন্তু সেই চাকরির পোস্টিংটা ছিল দীঘাতে, যে কারণে সে গেল না। নিজের ছেলেকে মানুষ করবে বলে সোনারপুরের মতো জায়গায় থেকে বা কলকাতার কাছাকাছি থেকে নিজের ছেলেকে ভালো একটা স্কুলে ভর্তি করবে। এরপর সে এই 11-12-এর ওই পোস্টে জয়েন না করে এই 9-10-এর চাকরিটাই মন দিয়ে করতে লাগলো। এই ঘটনার ঠিক 1 বছর বাদে সে আরও একটা চাকরি পেল, মিসলেনিয়াস। কিন্তু সেখানেও সে গেল না। সে চাইল যে শিক্ষকতার মতো একটা মহান পেশাতে নিজেকে রাখতে, ভবিষ্যতের কারিগর গড়ার কাজে সে নিজেকে নিয়োজিত করল। কিন্তু আজ এই রাজ্য সরকারের চরম দুর্নীতির কারণে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ফার্স্ট লার্নার, ফার্স্ট জেনারেশন যে একসঙ্গে 5টা চাকরি পেল, আজকে তার হাতে কোনো চাকরি নেই। এই দায়টা কে নেবে? মুখ্যমন্ত্রী, আপনি কি এই দায়টা এড়িয়ে যেতে পারেন? আপনি প্রেস কনফারেন্সে এসে কি বললেন? না, এই চাকরিটা নিয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম এর লোক। সে যদি আজকে ওই মামলাটা না করতো তাহলে এই ছেলে মেয়েগুলোর চাকরি যেত না। আপনি বলছেন বিজেপি যদি দুর্নীতি দুর্নীতি বলে না চেঁচাতো
তাহলে হয়তো এই 26,000-এর চাকরি যেত না। কিন্তু আপনি বলছেন যে আপনার কাছে কোনো রিপোর্ট নেই, কিন্তু আপনি একই সঙ্গে বলেছেন যে আমি জানি সেই সময় কারা মন্ত্রী ছিল, একটা জেলায় কিভাবে চাকরি হয়েছে সেটা আমারও জানা আছে। তাহলে এত কিছু যখন জানতেন, তাহলে সেই সময় স্টেপ নেননি কেন? আজকে বলছেন যাদের চাকরি চলে গেছে মানবিকতার খাতিরে তাদের পাশে থাকতে চাইছেন, সেই সময় থাকেননি কেন? যে ছেলে মেয়েগুলো ধর্মতলায় অনশন মঞ্চে প্রায় 2 বছরের উপরে হয়ে গেল তারা অনশন করছে, সেই ছেলে মেয়েগুলোকে মানবিকতার খাতিরে আপনি কেন তাদের সঙ্গে থাকতে পারলেন না? আপনি কেন ওই 6,000 বেনজলকে 6,500 বেনজলকে ঢাকতে গিয়ে পুরো 26,000-এর প্যানেলটাই বাতিল করলেন? এর উত্তর কি আপনি দিতে পারবেন? আর এই চাকরি যাদের চলে গেছে, এই সহনাগরিকের একজন চাকরি চলে গেছে, তার পরিবারের কি অবস্থা হবে ভেবে যারা উল্লাসে মেতেছেন, এক বিকৃত মানসিকতার উল্লাসে মেতেছেন, চাকরি গেছে ভালো হয়েছে। হ্যাঁ, আমিও বলছি চাকরি গেছে ভালো হয়েছে। কাদের? যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল, শিক্ষকতার মতো একটা মহান পেশাকে কলুষিত করতে চেয়েছিল, যারা দেশের ভবিষ্যৎ গড়ার কাজকে পয়সা দিয়ে কিনতে চেয়েছিল, তাদের চাকরি চলে গেছে, তাতে আমার সত্যি বিন্দু মাত্র কোনো কষ্ট নেই। তাদের জন্য বলবো ঠিক হয়েছে। কিন্তু আমার এই দাদাটা বা এরকম আরও ফেসবুকে ঘুরছে অনেক ছেলে মেয়ে যাদের একাডেমিক স্কোর দুর্ধর্ষ, কেউ যাদবপুর থেকে তুলনামূলক সাহিত্যে দুর্দান্ত রেজাল্ট করেছেন, কেউ রামকৃষ্ণ মিশনের দুর্দান্ত ছাত্র। এই সমস্ত ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎকে এই ছেলে মেয়েগুলো তো কোনো দোষ করেনি, তাহলে এদেরকে এইভাবে দাগিয়ে দিয়ে এরকম বিকৃত উল্লাসে আপনারা কেন মেতে উঠেছেন? এখন যারা এই সরকারের নেতা মন্ত্রী চামচা চামচিকির যারা যে সমস্ত কথাগুলো বলছে সোশ্যাল মিডিয়াতে এসে বা বিভিন্নভাবে, এ ওর ঘরে দোষ চাপাচ্ছে, সে তার ঘরে দোষ চাপাচ্ছে। আমি বলছি না সব রাজনৈতিক দলই ভালো, বিজেপিও তার নিজস্ব দুর্নীতি আছে প্রচুর, সিপিএমের আমলেও দুর্নীতি হয়েছে, দেয়াল লিখে প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে, কিংবা চিরকুটেও চাকরি হয়েছে। কিন্তু এইভাবে একটা গোটা শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়ার কাজ বোধহয় দুই আমলেই হয়নি। এই যে 26,000 ছেলে মেয়েকে এখন বলা হচ্ছে 3 মাসের মধ্যে নতুন করে পড়াশুনো করে তারা চাকরি করবে, তো একটা ছেলে মেয়ে 5-7 বছর পড়াশুনো থেকে ডিটাচ, আমি নিজে 3-4 বছর ডিটাচ হয়েছি পড়াশুনো থেকে, আমি তো পারবোই না, নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি। সে যতই আমি 2022-এ একটা মাত্র টেটে বসতে পেরেছিলাম, সেখানে যতই ভালো রেজাল্ট করি না কেন, তো এই ছেলে মেয়েগুলো কেউ 7 বছর কেউ 10 বছর পর্যন্ত তারা এই চাকরি থেকে পড়াশুনো থেকে ডিটাচ হয়ে গেছে। তারা কিভাবে এখনকার জেনারেশনের যারা রানিং স্টুডেন্ট তাদের সঙ্গে পেরে উঠবে বলতে পারেন? এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ, এই ছেলে মেয়েগুলোর প্রত্যেকটা ছেলে মেয়ের পরিবার যেভাবে নষ্ট হলো, যেভাবে আপনি নিজে হাতে নষ্ট করলেন ওই 6,000 জনকে আঁচলে ঢাকতে গিয়ে, এর জবাব আপনার কাছে আছে? না কোনো মিডিয়া এই নিয়ে প্রশ্ন করছে, না কোনো এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি এরা কেউ কোনো উত্তর দিয়েছে। সুপ্রিম কোর্ট তো আপনাদেরকে 4 বার সময় দিয়েছিল যে যারা কারা অনিয়মে চাকরি পেয়েছে, কারা বেনজল, তার লিস্টটা পাঠান। কেন দেননি? আপনার কি স্বার্থ ছিল যে সেই লিস্টটা আপনি দিতে পারলেন না? আপনি বলছেন যে এসএসসি একটা অটোনমাস বডি, তাহলে অটোনমাস বডির মাথাকে ধরে এই ধরনের কাজগুলো হলো কিভাবে? অটোনমাস বডি আমরা কি জানি যে একটা স্বয়ংশাসিত সংস্থা, সে নিজের কাজ নিজে পরিচালনা করে। তাহলে আজকে একটা রাজ্য সরকার, একটা রাজ্যে যে ক্ষমতায় আছে, সেই ক্ষমতাসীন সরকারের বিভিন্ন মন্ত্রী, বড় বড় আমলা, তারা এই কাজে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে, আর আপনি বলছেন আপনার কাছে কোনো খবর নেই। মানে এ কি ধরনের কথাবার্তা? আপনি এভাবে আর কত বোকা বানাবেন? আর এর ঘাড়ের দোষ ওর ঘাড়ে, ওর ঘাড়ের দোষ ওভাবে দিয়ে নিজেকে কতদিন এভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন? নিজের দোষ অন্যের ঘাড়ে না চাপিয়ে একটু বলুন না যে হ্যাঁ, আমার সেই সময়কার মন্ত্রী বা সেই সময়কার যারা নেতা এমএলএ ছিল, তারা এই অসৎ উপায়ে এই চাকরিগুলো দিয়েছিল। এটা স্বীকার করতে আপনার ক্ষতি কি? পশ্চিমবঙ্গ বা বাংলার শিক্ষা ব্যবস্থায় বহুদিন আগেই পচন শুরু হয়েছিল, আর আজকে পুরো বডিটাই পচে গেল। এরপর হয়তো প্রাইমারির 32,000-এও সেই একই রকম ঘাপলা বেরোবে। আমার তো মনে হয় এই হাই স্কুলের থেকে বেশি ঘাপলা হয়েছে বা বেশি স্ক্যাম হয়েছে এই প্রাইমারিতে। তো সেটা ভবিষ্যৎ বলবে যে সেটাতে কীরকম পরিমাণ দুর্নীতি হয়েছে। ভিডিওটা বড্ড এলোমেলো হয়ে যাচ্ছে জানি, কারণ যার যায় সে বোঝে। আমি নিজে একজন ভুক্তভোগী যে এখনো পর্যন্ত এতগুলো টাকা খরচ করে 2-2.5 লাখ টাকা খরচ করে বিএড করে বেকার বসে থেকে পড়াশুনো থেকে ছেড়ে এসে একটা নতুন কাজে এসে সেই কাজকে গ্রো করার চেষ্টা করা, আপ্রাণ প্রচেষ্টা, যে স্ট্রাগল করা, সেটা যে করে সে বোঝে।
তাই এই যে ছেলে মেয়েগুলো একটা লাইফ লিড করছিল, যে ভবিষ্যৎ দেখেছিল, যে স্বপ্ন দেখেছিল, তাদের স্বপ্নকে এই রাজ্য সরকার চুরমার করে দিতে দ্বিধাবোধ করলো না। তাদের নিজেদের ইগো এবং নিজেদের অনুগত ছেলে মেয়েদেরকে চাকরি দিয়েছে সেই তাদেরকে লুকানোর কারণে। আজ দেশের সবচেয়ে সেরা সেরা সন্তানরা, পশ্চিমবঙ্গের সেরা সেরা ছেলে মেয়েগুলো আজকে অসহায়ভাবে রাস্তায় কাঁদছে। তাদের কান্না দেখে সত্যিই মনে হচ্ছে এই রাজ্যে জন্মানোটাই বুঝি বেকার হয়ে গেল। ভিডিও শেষে আমি সেই সমস্ত ছেলে মেয়েকে শুধু একটাই কথা বলবো যে আপনারা এই দুর্দিনে আশা ছাড়বেন না। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটাতে আপনার পরিবার সবচেয়ে বেশি সাফার করে। দেখুন, এইসব রাজনীতির কুটকচালিতে এ ওই দলে যাবে, ও ওই দলে আসবে, এরা সব সন্ধ্যাবেলায় একসঙ্গে বসে মদের আসরে বসে, এদের মধ্যে কোনো বিভেদ নেই, কিন্তু আপনার পরিবারে আপনিই একমাত্র সম্বল। তাই বলবো যে কোনো ভুলভাল সিদ্ধান্ত না নিয়ে এই পৃথিবীতে বেঁচে থেকে লড়াই করুন। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে বেশ কিছু নাম্বার দেবো, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যেখানে একজনের নাম্বার দেবো যারা আপনাদেরকে কাউন্সেলিং করিয়ে বেসরকারি চাকরির একটা জায়গা তৈরি করে দিতে পারবে, কিছু সাইকাট্রিস্টের নাম্বার দেবো, এবং আমি যত নাম্বার পাবো, যত এরকম ধরনের মেসেজ থাকবে, আমি তাদের নাম্বার এই ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা প্লিজ কন্ট্যাক্ট করবেন, কিন্তু কোনো ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। আমি আবারও বারবার করে বলছি, এই পৃথিবীতে বেঁচে থাকুন, লড়াই করার চেষ্টা করুন। একটা দরজা বন্ধ হয়েছে, আর একটা দরজা ঠিক খুলবে। তো এই সরকারকে নিয়ে কিছু বলার তো নেই, যত বলবো আমরা মানুষ, স্মৃতিশক্তি বড্ড কমে গেছে আমাদের। অভয়ের মতো একটা ঘটনা, সেটা আমরা ভুলে গেছি, এই ঘটনাও হয়তো আমরা ভুলে যাব, কিন্তু এই পরিবর্তন তো আমরা চাইনি। দেখা যাক মানুষ এই ঘটনাটাও কতদিন মনে রাখে। তবু আমি বারবার করে সেই সমস্ত সৎ, নির্ভীক এবং যারা খেটে নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছিলেন, আমি তাদেরকে আবার বলবো যে কোনো ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। এই জীবন আপনার, এই লড়াইও আপনার, এই লড়াইয়ে আপনাকে বেঁচে থাকতে হবে আপনার পরিবারের মুখ চেয়ে।